বিকেল 3:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এবারের মন্ত্রিসভায় থাকছে দারুণ চমক। মন্ত্রিসভার ৪৭ জন সদস্যের মধ্যে ৩১ জনই নতুন যুক্ত হচ্ছেন। তাদের ২৭ জনই প্রথমবার মন্ত্রী হওয়ার সুযোগ পাচ্ছেন, আর প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ৫ জন। সব মিলিয়ে এবার ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী থাকছেন। ৪৭ জন নিয়ে এবার গঠিত হল নতুন মন্ত্রিসভা। ২৪ জন মন্ত্রীর মধ্যে আকম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, স্থপতি ইয়াফেজ ওসমান এবং মোস্তফা জব্বার আগের দায়িত্বেই থাকছেন। আর পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পাচ্ছেন। প্রতিমন্ত্রী থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হচ্ছেন জাহিদ মালেক। একইভাবে নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ, সাইফুজ্জামান চৌধুরী ভূমি এবং বীর বাহাদুর উসেই সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পাচ্ছেন। এর আগে একবার খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা ড আব্দুর রাজ্জাক পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ে। বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করা ড হাসান মাহমুদ পাচ্ছেন তথ্য মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ডাক্তার দীপু মনি পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ে। এবার প্রথম মন্ত্রী হচ্ছেন তাজুল ইসলাম, এ কে আব্দুল মোমেন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, গোলাম দস্তগীর গাজী, সাধন চন্দ্র মজুমদার, টিপু মুন্সি, সম রেজাউল করিম, মোহাম্মদ শাহাব উদ্দিন এবং নুরুল ইসলাম সুজন। ১৯ প্রতিমন্ত্রীর মধ্যে নসরুল হামিদ, শাহরিয়ার আলম এবং জুনায়েদ আহমেদ পলক একই দায়িত্বে থাকছেন। এর আগে একবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বেগম মনিরুজ্জামান সুফিয়ান আবারও ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। নতুন প্রতিমন্ত্রীরা হলেন কামাল আহমেদ মজুমদার, ইমরান আহমদ, মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, আশরাফ আলী খান খসরু, খালিদ মাহমুদ চৌধুরী, জাকির হোসেন, ফরহাদ হোসেন, স্বপন ভট্টাচার্য, জাহিদ ফারুক, মুরাদ হাসান, শরীফ আহমেদ, কে এম খালিদ, ডাক্তার এনামুর রহমান, মাহবুব আলী এবং শেখ মোহাম্মদ আবদুল্লাহ। উপমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া ৩ জনই নতুন। তারা হলেন বেগম হাবিবুন নাহার, এ কে এম এনামুল হক শামীম এবং মহিবুল হাসান চৌধুরী নফেল। আর প্রধানমন্ত্রীর হাতে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। মন্ত্রিসভার ২৭ জন সদস্য একেবারে নতুন মুখ। এর আগে মন্ত্রণালয়ে কাজ করার কোনো অভিজ্ঞতাই নেই তাদের। তবে কেউই রাজনীতিতে নতুন নন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং সম রেজাউল করিম, ২ উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং এনামুল হক শামীম ছাড়া সবাই একাধিকবার সংসদ সদস্য হয়েছেন। মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাব উদ্দিন দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের। তৃণমূল অর্থাৎ ইউনিয়নের চেয়ারম্যান থেকে তার পথ চলা শুরু। এরপর হন উপজেলা চেয়ারম্যান। জাতীয় রাজনীতিতে তেমন পরিচিত না হলেও ৪ বারের সংসদ সদস্য তিনি। ১৯৮৪ সালে ইউপি চেয়ারম্যান থাকাকালে জামায়াত শিবিরের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। নওগাঁ ১ থেকে ৩ বারের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। তিনিও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রথম জনপ্রতিনিধি হন। তিনি পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। সিলেট ১ আসন থেকে নির্বাচিত ড আব্দুল মোমেন রাজনীতি ও মন্ত্রিসভায় নতুন হলেও এর আগে জাতিসংঘ, বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। পঞ্চগড় ২ আসন থেকে একাধিকবারের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন। সুপ্রিম কোর্টের আইনজীবী ছাড়াও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তিনি পেয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া তাজুল ইসলাম কুমিল্লা ৯ থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাড়াও ছিলেন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতেও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মুরাদ হাসান। জামালপুর ৪ থেকে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। জামালপুরে দীর্ঘ সময় রাজনীতির সাথে জড়িত তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। জাহিদ ফারুক বরিশাল ৫ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সিলেট ৪ থেকে ৬ বারের সংসদ সদস্য ইমরান আহমেদ। তিনি পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ ২ থেকে ২ বারের সংসদ সদস্য শরীফ আহমেদ। এর আগে ছিলেন উপজেলা চেয়ারম্যান। তিনি বঙ্গবন্ধুর সহচর সাবেক সংসদ সদস্য শামসুল হকের ছেলে। পিরোজপুর ১ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সম রেজাউল করিম। সুপ্রিম কোর্টের এই আইনজীবী পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া চট্টগ্রাম ৯ থেকে নির্বাচিত মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে। ফারহান হাবিব, ডিবিসি নিউজ। অর্থনৈতিক অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়ন, রোহিঙ্গা সংকট মোকাবেলা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত সরকার প্রধান শেখ হাসিনা। আর বিশ্লেষকদের মতে দূরদর্শী নেতৃত্ব গুণে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বনেতা হিসেবেও আবির্ভূত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা। গেল এক দশক ধরে সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তিতে, যা সারা বিশ্বের নজর কেড়েছে। দেশের এই অগ্রযাত্রার পেছনে শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান। তার মতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের অর্থনীতিতে উড়াল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নের এই পর্যায়ে শেখ হাসিনার নেতৃত্ব অনিবার্য। কারণ আমরা যদ্দূর অগ্রগতি করেছি, এখন সেখান থেকে এগিয়ে যেতে হলে প্রথম সুসংহত করতে হবে অর্জনকে, তারপরে সামনে যে সমস্যাগুলো আসবে সেগুলোর সমাধান করে এটাকে ত্বরান্বিত করা। এইটা হচ্ছে আমাদের এখন কাজ দেশের। পার্বত্য শান্তি চুক্তি ও গঙ্গার পানি চুক্তি, স্থল সীমান্ত চুক্তি, সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আঞ্চলিক ও অভ্যন্তরীণ শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যাকে দুনিয়ার অন্যতম সাহসী, সৎ ও দূরদর্শী নেতা হিসেবে মূল্যায়ন করেন রাষ্ট্রবিজ্ঞানী হারুনার রশিদ। সেই যে ভিশনারি, তিনি আমাদের অতীত ইতিহাস সম্পর্কে যেমন খুবই সচেতন এবং বর্তমানকে ফেস করার জন্য প্রস্তুত, আবার ভবিষ্যৎমুখী, তার দৃষ্টি ভবিষ্যতের দিকে। এবং সেখানে একটা কথা যদি বলি যে সেই অর্থে তিনি কিন্তু একজন অত্যন্ত মডার্ন, একজন আধুনিক নেত্রী। সন্ত্রাসবাদ দমনে শূন্য সহনশীল নীতি, রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক অবস্থান নেয়া আর নারীর ক্ষমতায়নে জোরালো ভূমিকা রাখায় বহির্বিশ্বে শেখ হাসিনার অনন্য ভাবমূর্তি গড়ে উঠেছে বলে মন্তব্য করেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান, বাংলাদেশের আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের যেটা দিক বলেন, এবং শেষ পর্যন্ত এই রোহিঙ্গা বিষয়টা, এই সব কারণে আমার ধারণা তিনি পৃথিবীর মানুষ তার এই প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এই অর্জনগুলোকে ইতিবাচকভাবে দেখছে। বঙ্গবন্ধু কন্যার স্বপ্নদর্শী নেতৃত্বে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও মনে করেন বিশ্লেষকরা। সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গভবনে কিছুক্ষণ পর শুরু হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাহসিনা জেসি, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জেসি, আপনার কাছ থেকে জানতে চাই, নতুন মন্ত্রিসভার যারা সদস্য তারা আসতে শুরু করেছেন কিনা, শপথ অনুষ্ঠানের আয়োজন এবং প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান। এই যে আপনি জানেন যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। আমি এই মুহূর্তে বঙ্গভবনের প্রবেশদ্বারের সামনেই রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের সামনে প্রচুর গাড়ির সারি দেখা যাচ্ছে এবং যে ৪৭ সদস্যের মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যে নতুন সদস্যরা আজকে শপথ নেবেন তারা অনেকেই আজ এখানে প্রবেশ করতে শুরু করেছেন। আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া সারি বেঁধে গাড়িগুলো প্রবেশ করছে, কারণ যারা শপথ অনুষ্ঠান দেখতেও অনেকে আসবেন আমন্ত্রিত অতিথিরা, কাজেই এখন থেকে তারা বঙ্গভবনের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেছেন। প্রধান গেটে তল্লাশির মাধ্যমে গাড়িগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বঙ্গভবনের অভ্যন্তরে। আপনারা জানেন যে
আজ প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করাবেন এবং এরপর যে নতুন মন্ত্রিসভা ৪৭ সদস্যের সেখানে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন। এই অনুষ্ঠানটি বেলা ৩:৩০ নাগাদ শুরু হবে বলে আমরা যতদূর জেনেছি। আপনারা জানেন যে একঝাঁক নতুন মুখ নিয়ে এবারের মন্ত্রিসভা যাত্রা শুরু করছে। গতকাল মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম এই সদস্যদের নাম ঘোষণা করেছিলেন এবং এখানে এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ ২৫ জন মন্ত্রী রয়েছেন, ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন এবং উপমন্ত্রী রয়েছেন ৩ জন। এছাড়া এখানে টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন ৩ জন এবং নতুন মুখ হিসাবে ২৭ জন রয়েছেন। কাজেই আজকের যে নতুন মন্ত্রিসভা শপথ নিতে যাচ্ছে সেই মন্ত্রিসভাটা সম্পূর্ণ আনকোরা হবে আমাদের বর্তমান সরকারের জন্য এবং সামনে তাদের ইশতেহার বাস্তবায়ন করাটাই তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে, এমনটাই মনে করছেন যারা বিশ্লেষক রয়েছেন তারা। কাজেই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রিসভার অনেক সদস্যই ভেতরে প্রবেশ করছেন। বেলা ৩:৩০ নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে এসে পৌঁছলেই এই শপথ অনুষ্ঠান শুরু হবে। জেসি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাহসিনা জেসি। এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন বিদায়ী বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে ৩:৩০টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই শপথের পরেই সচিবালয়ে কথা বলছিলেন বিদায়ী বাণিজ্য মন্ত্রী। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বিশ্বে নারী সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে বেশি দিন রাষ্ট্র পরিচালনার মাইল ফলক স্পর্শ করবেন তিনি। পরপর ২ মেয়াদে দেশ পরিচালনায় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করা ছাড়াও আর্থসামাজিক ক্ষেত্রে এনেছেন আমূল পরিবর্তন। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ পরিবারের সবাইকে হারিয়ে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকতে হয় ৬ বছর। এরপর দেশে ফিরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসেন ১৯৯৬ সালে। ১/১১-য় ১ বছর কারাবরণ শেষে ২০০৮ থেকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে টানা ২ মেয়াদে দায়িত্ব পালন করেন। একাদশ সংসদ নির্বাচনে বিপুল বিজয় নিয়ে টানা তৃতীয়বার ও রাষ্ট্র পরিচালনায় চতুর্থবারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন। বিশ্বে টানা ৩বার রাষ্ট্র পরিচালনার রেকর্ড ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের। মেয়াদ শেষে শেখ হাসিনায় গড়বেন বিশ্বের সবচেয়ে বেশি সময় রাষ্ট্র পরিচালনার নতুন রেকর্ড। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। আর্থসামাজিক বেশিরভাগ সূচকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়াকে, নিম্ন আয়ের দেশগুলোকে ছাড়িয়েছে অনেক আগেই। মাথাপিছু আয় এখন ১,৭৫২ মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। রপ্তানি আয় বেড়ে হয়েছে ৪১.১ বিলিয়ন ডলার। বৈদেশিক বিনিয়োগ ৩০০ কোটি ডলার। রেমিটেন্স ১৪৯ কোটি ডলারে উন্নীত হয়েছে। দেশের ৯৫% মানুষ এখন বিদ্যুতের আওতায়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি দারিদ্র্যের হার হ্রাস হওয়া সহ আর্থসামাজিক সব সূচকেই প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সহ যোগাযোগ খাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, সচিবালয়ে কথা বলছেন বিদায়ী বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সচিবালয়ে এসেছি ৯৬-তে শিল্প বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করে ২৩শে জুন শপথ নিলাম এবং ২৪শে জুন ২১ বছর পরে আমি সচিবালয়ে আসলাম। তার আগে আমি আসিনি। তখন একসাথে দুটা মন্ত্রণালয়, শিল্প এবং বাণিজ্য, এবং আমি ৪ বছর শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলাম। লাস্টের ১ বছর আই অপটেড ফর মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি,
হলাম। তারপরে 2001-এর পরে বিএনপি ক্ষমতা আসলো, আবার 8-এর নির্বাচনে বিজয় হবার পরে 6 জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হলো। প্রথম মন্ত্রিসভায় আমি ছিলাম না। পরে মাঝখানে আমাকে আবার মন্ত্রী শপথ নেবার যখন বলা হলো, তখন আমি শপথ নিলাম না। আবার 2013 সালে নির্বাচনকালীন সরকার, অর্থাৎ একটা যে নতুন সরকার করলেন মাননীয় প্রধানমন্ত্রী, 18 নভেম্বর আমি আবার শিল্প এবং গৃহায়ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম। আর 14 সালের 5 জানুয়ারি নির্বাচনের পরে 12 জানুয়ারি আমি আবার বাণিজ্য মন্ত্রী হলাম। বাণিজ্য মন্ত্রী হিসাবে আমি 9 বছর দায়িত্ব পালন করেছি। আমার মনে হয় বাংলাদেশে বাণিজ্য মন্ত্রী হিসেবে এটি আমার জন্য বেশি। এবং আমার জীবনে আমি 5 বার WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্সের স্পোকসম্যান কোঅর্ডিনেটর ছিলাম। আমি সিঙ্গাপুর ফার্স্ট মিনিস্ট্রিয়াল, জেনেভা সেকেন্ড মিনিস্ট্রিয়াল, সিয়াটলের 3rd মিনিস্ট্রিয়াল, MC10 নাইরোবি, MC11 আর্জেন্টিনা। সুতরাং স্বাভাবিকভাবেই আমরা তো ছিলামই, নতুনদেরকে তো জায়গা দিতে হবে। তার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়ে একটা নতুন সুন্দর মন্ত্রিসভা গঠন করেছে। এবং আমি মনে করি যারা মন্ত্রী তো লাভ করতে যাচ্ছেন সবাই চমৎকার মানুষ, সৎ, আদর্শবান, রাজনীতিতে পরীক্ষিত, এবং এটা তাদের প্রাপ্য। সাবেক মন্ত্রিসভার খুব সম্ভবত 6 জন মনে হয় ফুল মিনিস্টার বোধহয় রয়েছে। সচিবালয়ে কথা বলছিলেন বিদায়ী বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। মন্ত্রিসভা থেকে সিনিয়র মন্ত্রীরা বাদ পড়েননি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে তাদের দায়িত্বের পরিবর্তন হয়েছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিদ্ধান্তটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাদ পড়াটা আমি ঠিক ওইভাবে বলতে চাই না। আমার মনে হয় বিষয়টা দায়িত্বের পরিবর্তন সেভাবেই দেখা যায়। তারা হয়তো পার্টিতে মনোনিবেশ করবে, ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে মন্ত্রিসভাটাও তিনি নতুন করে গঠন করেছেন। একরকম বিদায়ের সুর সচিবালয়ে। বিদায়ী মন্ত্রীদের বেশিরভাগই আজ আসেননি সচিবালয়ে। অনেকেরই দপ্তর ছিল খালি, কারো কারো দপ্তরের সামনের নামফলকও সরিয়ে ফেলা হয়েছে এরই মধ্যে। উপস্থিতি কম থাকায় সচিবালয়ের ব্যস্ততাও আজ কম ছিল। তবে নতুন মন্ত্রীদের বরণ করতে এরই মধ্যে প্রস্তুতিও চলছে সচিবালয়ে। দুপুরে বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য শুভকামনা জানিয়ে পাশে থেকে সহযোগিতার কথা বলেছেন। এটা আমার সৌভাগ্য যে আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, সমর্থন সহযোগিতা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই এটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। নতুন বাংলাদেশ গড়ে তোলবার ক্ষেত্রে নতুনদের যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেটা একটা বিরাট দূরদর্শিতা, এবং খুবই সঠিকভাবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগেই আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেছেন। তাদেরই রচিত এই সংবিধানে যে বিধানটুকু আছে সেটা তারা নিজেরাই লঙ্ঘন করছেন। সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন, এটা সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী। কারণ এই সংসদের মেয়াদ হচ্ছে 28শে জানুয়ারি পর্যন্ত, তার আগে এটা করতে পারেন না। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আবারও রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। উত্তরার বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে গতকাল থেকে আন্দোলনে নামে। সকালে বিমানবন্দর সড়ক অবরোধ করলে পুলিশের বাধার মুখে পড়ে পোশাক শ্রমিকরা, কিন্তু তা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যায় তারা। এতে যানজটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এদিকে বকেয়া বেতন ও ভাতা বাড়ানোর ব্যাপারে মালিকদের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
বেতন ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের তারাগাছ এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। পুলিশ জানায় সকাল 9:30 গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ইস্ট ওয়েস্ট ও তারাগাছ এলাকার বেতন ভাতা বাড়ানোর দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশ সহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। প্রায় 1.5 ঘন্টায় মহাসড়ক বন্ধ থাকার পর বেলা 12টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া আশপাশের আরও কয়েকটি গার্মেন্টসের পোশাক শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ করেছে। দর্শক, রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ বিষয়ে আমরা আগেও জানিয়েছি আপনাদেরকে। উত্তরায় রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জুয়েল, এখনো নিশ্চয়ই অবরোধ চলছে, অবরোধের বিস্তারিত জানান এবং এই অবরোধ আজকে কতক্ষণ চলবে, যানজট পরিস্থিতির খবর জানাবেন। বিমানপথে যে সড়ক অবরোধ ছিল তাই বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখন অ্যাকশনে যাচ্ছেন। এখানে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা আন্দোলনকারী পোশাক শ্রমিক যারা আছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এয়ারপোর্ট থেকে এখন উত্তরার দিকে। আর বলে রাখি যে এর আগে মুহূর্তে যেটা হয়েছে সেটা হলো যে এই পোশাক শ্রমিকরা যারা আছেন তারা উত্তরা থেকে বিক্ষোভ করতে করতে এয়ারপোর্টের মূল সড়কে আসেন এবং সেই সড়ক থেকেই আসলে তারা একটি চলন্ত এনা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন, কিন্তু সেখানে কোনো যাত্রী বা হতাহতের খবর আমরা জানতে পারিনি। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ সহ পোশাক শ্রমিকদের সাথে কথা বলেন এবং বিষয়গুলো সমাধানের চেষ্টা করেন, কিন্তু কোনো লাঠিচার্জ বা টিয়ারশেল নিক্ষেপের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। শুধুমাত্র তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যতটুকু করার প্রয়োজন ঠিক ততটুকুই তারা করছেন। আর আপনাকে দিনের প্রথম দিকের বিষয়গুলো যদি বলি, তো সকাল থেকে আমরা আসলে উত্তরাতে আছি। উত্তরার বেশ কয়েকটি গার্মেন্টস কারখানাতেই গতকাল থেকেই আসলে বিক্ষোভ দানা বেঁধেছিল এবং গতকালও তারা এই উত্তরা সহ উত্তরার এই প্রধান সড়কটিকে তারা অবরুদ্ধ করে রেখেছিল এবং বেলা 2টা-2:30টার দিকে পরবর্তীতে তারা অবরোধ প্রত্যাহার করে নেয় এবং তারপরই তারা আজকেও ঘোষণা দেয় যে তারা সড়ক অবরোধ করবেন এবং এরপরেই তারা দাবি আদায়ের লক্ষ্যে তাদের যে বেতন ভাতার যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করতে তারা একত্রিত হবেন। তো সকাল থেকেই এরকমই চলছিল। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের পক্ষ থেকে কয়েকটি গ্রুপ এসে এখানে জড়ো হয় এবং জড়ো হয়ে এনা পরিবহনের একটি। জুয়েল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের পাহাড়তলী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক মহিউদ্দিন সোহেলকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে সকালে পাহাড়তলী বাজারে ওসমান নামের এক ব্যক্তির নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহিউদ্দিন সোহেল কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক ছিলেন। পুলিশ বলছে পাহাড়তলী বাজারের আধিপত্য নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘদিন ধরে মহিউদ্দিনের বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। দর্শক, বঙ্গভবনে কিছুক্ষণ পরে শুরু হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাসিনা জেসি, তিনি আবার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জেসি, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন আপনি বাইরে ছিলেন বঙ্গভবনের, এখন আপনাকে দেখতে পাচ্ছি ভেতরে রয়েছেন। ইতোমধ্যেই কারা কারা নতুন মন্ত্রিসভার যারা সদস্য রয়েছেন তারা বঙ্গভবনে চলে এসেছেন, বিস্তারিত জানান। এজি, আমি এই মুহূর্তে বঙ্গভবনের দরবার হলে রয়েছি, যেখানে মূল শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে। এখানে আমরা এসে দেখেছি যে ইতিমধ্যেই মন্ত্রিসভার যে 47 জন সদস্য তারা অধিকাংশ এখানে চলে এসেছেন। 3:30টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসে উপস্থিত হলেই এই শপথ অনুষ্ঠান শুরু হবে বলে সকলে আশা করছেন। আমরা দেখতে পাচ্ছি, আপনারা ইতিমধ্যে দেখছেন যে প্রচুর অতিথি এবং মন্ত্রিসভার সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং নতুন যারা শপথ
নিতে যাচ্ছেন তারা কিন্তু সকলে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় করছেন। এবং যেহেতু যারা নতুন মুখ, আপনারা জানেন যে এবার মন্ত্রিসভায় 27 জন নতুন মুখ ঠাঁই পেয়েছেন, কাজেই তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি খুব স্মরণীয়। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি মন্ত্রী হবেন গোলাম দস্তগীর গাজী, যিনি তৃতীয়বারের মতো জাতীয় সংসদে পা রাখতে চলেছেন। আমরা এখন একটু তার কাছ থেকে তার অনুভূতি জানবো। গোলাম দস্তগীর গাজী, আপনাকে শুরুতেই অভিনন্দন। আপনি তৃতীয়বারের মতো জাতীয় সংসদে পা রাখতে যাচ্ছেন। আপনি তো নিজেও একজন ব্যবসায়ী এবং আপনি দায়িত্ব পেয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের। তো আপনি আসলে এই সমস্যাগুলো, পাট ও বস্ত্র খাতে যে সমস্যা, ব্যবসায়ী হিসাবে এতদিন যেটি অনুভব করেছেন, সেটি আসলে আপনি এখন মন্ত্রী হিসাবে কিভাবে কাজ করবেন? ধন্যবাদ। আজকে বঙ্গবন্ধুর ডাকে আমরা স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা গর্বিত যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই আজকে আমরা মন্ত্রী হতে পেরেছি। আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, যেহেতু আমি শিল্প ব্যবসার সঙ্গে জড়িত, তো শিল্প কারখানার সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা, কোথায় কী লুপহোল আছে, কোথায় উন্নয়ন করতে হবে, এই সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আমরা নিয়ে সারা জীবনেই ব্যবসা করে আসছি শিল্প কারখানা। সুতরাং এই যে দুটো দায়িত্ব পেরেছে এটা বড় মন্ত্রণালয়, ইনশাআল্লাহ যে কোনো সমস্যার সমাধান করব এবং দেশকে অগ্রগতি অর্থনৈতিক দিয়ে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন, সেটা আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। শুভকামনা আপনার জন্য। এজি, আপনাকে জানিয়ে রাখি যে বেলা 3:30টার সময় প্রধানমন্ত্রী এসে পৌঁছালে এই শপথ অনুষ্ঠান শুরু হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপরই প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী সহ 47 সদস্যের মন্ত্রিসভাকে তিনি সকলকে একসাথে শপথ বাক্য পাঠ করাবেন এবং এরপরই নতুন মন্ত্রিসভা কাজ শুরু করতে যাবে। জেসি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে। দর্শক, বঙ্গভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী তাসিনা জেসি। চলে যাচ্ছি পরের খবরে। সাভারের আশুলিয়ায় ধর্ষণের একদিন পর কিশোরীর আত্মহত্যা এবং সাতক্ষীরার আশাশুনিতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। সকালে সাভারের আশুলিয়ার জামগড়া স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতাল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করার একদিন পর কিশোরীর মৃত্যুকে ধর্ষণের পর অপমান ও ক্ষোভে কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ ও তার স্বজনরা। এ ঘটনায় আব্দুর রহিম নামের একজনকে আটক করেছে পুলিশ। এদিকে সাতক্ষীরার আশাশুনিতে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর পানিতে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় প্রাইভেট পড়তে যায় ওই ছাত্রী, কিন্তু শিক্ষক বাড়িতে না থাকায় তাকে ধর্ষণ করে সেফটি ট্যাঙ্কে ফেলে দেয় জয়প্রকাশ। এ ঘটনায় জয়প্রকাশকে আটক করেছে পুলিশ। ভারত থেকে পাথর আর কয়লা আসা বন্ধ থাকায় প্রায় স্থবির হয়ে পড়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। বেকার হয়ে পড়েছেন প্রায় 2000 শ্রমিক। কয়েক কোটি টাকার ঋণপত্র খুলে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, ভুটান, ভারত, বাংলাদেশ ত্রিদেশীয় বাণিজ্য চুক্তি হলে আবারও ঘুরে দাঁড়াবে নাকুগাঁওয়ের এই স্থলবন্দর। বাংলাদেশের যে কোনো স্থলবন্দরের চেয়ে এই নাকুগাঁও স্থলবন্দরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কর্মব্যস্ততার বদলে এখানে প্রায় অখণ্ড অবসর। গোটা দিনে মাত্র 6টি ট্রাক এসেছে, সবই ভুটানের। মূলত ভুটানই সচল রেখেছে নাকুগাঁও স্থলবন্দরকে। কিন্তু বাংলাদেশে আসার আগে ভারতীয় ভূখণ্ডের বিভিন্ন স্থানে চাঁদা দেয়া সহ নানা হয়রানির শিকার হতে হয় ভুটানিদের। मेघालय और असम का बॉर्डर है, वहाँ भी पैसा मांगता है, वहाँ भी कितना मांगता है, रोज करेगा 1000 जैसे। और उधर थाना में रखी गया, रात भर थाना में रखा है, हम लोग साथ खरीदी। সব হয়রানি সহ্য করে আসা এসব পাথরই এখন উপার্জনের একমাত্র সম্বল শ্রমিকদের। অথচ আগে কয়লা আর পাথর দুই আসতো ভারত থেকে। কিন্তু পরিবেশবাদীদের মামলায় ভারতীয় আদালত কয়লা উত্তোলন এবং রপ্তানি নিষিদ্ধ করে। 1-1.5 মাস ধরে পাথর হয়েছে, কিছু কিছু হালকা পাথর নামতেছে, মাঝে মাঝে মানে সব কলা না, 30টা খোলা থাকলে 30টার মধ্যে 10টার মধ্যে নামতেছে। পাথরই আসে না, এক সপ্তাহ পরে পরে আমরা এক গাড়ি করে পাই প্রতিজনে। 100 টনের এলচি 3টা এলচি আটকা পাথরের, একটাতে 1 লাখ করে 3 লাখ টাকা, এটা এলচি বাবদ আটকা। কয়লা পাথরে অগ্রিম ট্যাক্স দিয়ে দিই, এই ট্যাক্সের টাকাগুলো এইভাবে আমাদের উপরে আছে। যেমন 2015 সালের জুনে যখন স্থলবন্দরের উদ্বোধন হয়, তখন থেকেই 19 পণ্যের আমদানি অনুমোদন ছিল। কিন্তু পাথর আর কয়লা ছাড়া পাশের রাজ্য মেঘালয়ে বাকি পণ্য সহজলভ্য নয়। নাকুগাঁও স্থলবন্দরকে সচল করতে মেঘালয়ের আমদানিযোগ্য পণ্যগুলোকে অনুমোদন দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সকল কিছু পণ্য আনার যদি অনুমতি থাকতো আমাদের, তাহলে হয়তো একটা না একটা পণ্য আমরা এখানে আনতে পারতাম। যেন আমরা অনেক সময় হলুদ আমাদের ওখানে দাম
পড়তা হয় আনতে পারতাম। সুপারি এখানে কিন্তু মেঘালয় প্রচুর সুপারি হয়, সুপারিটা আনতে পারতাম। অনেক সময় আপনার আসামে কিন্তু শুটকিটা হয়, শুটকিটা আনতে পারতাম। নতুন পণ্য আমদানির সুযোগ দিতে রাজস্ব বোর্ডকে অনুরোধ জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে বাণিজ্য বাড়াতে ভুটান, ভারত, বাংলাদেশ ত্রিদেশীয় সমঝোতা চুক্তির চিন্তা করছে স্থলবন্দর কর্তৃপক্ষ। আমরা তাদেরকে অনুরোধ করেছি একটা রুট ওখানে করার জন্য। তো বিষয়টাও একটা সমীক্ষা হয়তো হবে সামনে, ভারতের তরফ থেকেও পজিটিভ সাড়া পাওয়া গেছে। তো সমীক্ষাটা হয়ে যাওয়ার পরে এ বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া যাবে। 2017-18 অর্থ বছরে এ স্থলবন্দর থেকে মাত্র 1,56,20,500 টাকা রাজস্ব আয় হয়েছে, যা আগের বছরে ছিল প্রায় দ্বিগুণ, 2,80,00,000 টাকা। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, শেরপুর। চুয়াডাঙ্গায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র শীতে বিপর্যস্ত এখন জনজীবন, বিশেষ করে শ্রমজীবী মানুষ কর্মহীন অবস্থায় জীবনযাপন করছেন, ফলে তারা পরিবার পরিজন নিয়ে পড়েছেন চরম বিপাকে। এছাড়া বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ বাজার ও বড়বাজার এলাকায় প্রতিদিন ভোরে ভিড় জমায় শত শত শ্রমিক। দর কষাকষিতে বিক্রিও হয়ে যেত তারা। এখন তীব্র শীতের কারণে মিলছে না কাজ। শ্রম বিক্রি করে খাওয়া মানুষগুলো বলছেন, শীতের কারণে কেউই কাজে নিচ্ছে না তাদের, থাকতে হচ্ছে অনাহারে অর্থাহারে। চুয়াডাঙ্গা জেলায় আমাদের এত পরিমাণ শীত পড়তেছে, মাঠে ঘাটে কাজ করতেছে, তারা তো সব ঘরের থেকে বাড়াতে পারতেছে না। একদিন চলে একদিন চলে না, এই জন্যে খুব অভাবের মধ্যেই থাকি আমরা। লোকজন বাইরে বেড়ায় না, তাতে আমাদের ভাড়া ভরতে হয় না। এদিকে শৈত্যপ্রবাহের কারণে শীতজনিত নানা রোগ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। প্রতিদিন হাসপাতালে শত শত রোগী ভর্তি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। প্রতিদিন গড়ে 280 থেকে 380 জন রোগী ভর্তি হচ্ছে। আউটডোর এবং ইনডোর মিলে আমরা প্রায় 1000 রোগী প্রতিদিন চিকিৎসা দিচ্ছি। আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন, পরিস্থিতি বর্তমানে কিছুটা সহনীয় থাকলেও চলতি মাসের মাঝামাঝি বড় দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। চুয়াডাঙ্গার টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এর ফলে জনজীবনে হচ্ছে বিরূপ প্রভাব পড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে প্রায় 19,000 কম্বল বিতরণের লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন। মজুদ এখনো রয়েছে, তারপরেও আমাদের যদি আরো কম্বল প্রয়োজন হয়, আমরা ইতিমধ্যে চাহিদা দিয়েছি। আমরা কম্বলগুলো সুষ্ঠুভাবে গরিব বা শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করতে পারবো বলে বিশ্বাস করি। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক।